বিমানবন্দরের দক্ষিণ প্রান্ত, যেখানে রাতের নিস্তব্ধ ঘনীভূত হয়ে আছে, সেখানে শুধু টারম্যাকের শীতল কংক্রিট আর দিগন্ত বিস্তৃত রানওয়েই একমাত্র সাক্ষী। প্রতিটি হ্যাঙ্গারের দৈত্যাকার দরজা আটসাট বাঁধা, তাদের উপর উপকার শক্তিশালী আলো ঝলমলে রেখাগুলো একে একে নিভে গেছে, যেন কোনো অদৃশ্য সংকেতের অপেক্ষায়। এই নিশ্ছিদ্র অন্ধকারে এক অস্বাভাবিক নীরবতা ভেদ করে। হ্যাঙ্গারের ভেতরে কিছু আবছা অবয়ব স্থির দাঁড়িয়ে। তাদের মধ্যে কেউ সামরিক পোশাকের সুতীক্ষ্ণ ভাঁজে নিজেদের ঢেকে রেখেছেন, কারো পরনে সাদা শার্টের সুবিন্যস্ত উজ্জ্বল্য, আবার কেউ কেউ হাতের ট্যাবলেট স্ক্রিনে ডুবে আছেন। তাদের মুখে কোনো শব্দ নেই, একটি কথাও বিনিময় হচ্ছে না, কিন্তু তাদের চোখের প্রতিটি পলক, ভ্রুর সামান্য কুঞ্চন অথবা অধরের চাপা টান যেন একটি অঘোষিত ঘোষণার বার্তা বহন করছে। আজ রাতে এমন কিছু ঘটতে চলেছে যা কেবল একটি ঘটনা নয়, এটি ইতিহাসের বাঁকবদলের সূচনা। অন্ধকারের আবছায়া ভেদ করে এক অফিসারের নিচু চাপা কণ্ঠস্বর ভেসে এলো, যা কঠিন পরিস্থিতি মোকাবেলায় অত্যন্ত অভ্যস্ত অভিজ্ঞতার ছাপ বহন করছে। তিনি প্রায় ফিসফিস করে বললেন, স্যার, তুরস্কের কার্গো বিমানের রুট ক্লিয়ার করা হয়েছে, প্রয়োজনীয় সমস্ত অনুমতি নিশ্চিত হয়েছে। তার পাশে দাঁড়ানো তরুণ প্রকৌশলী, যার চোখে আধুনিক প্রযুক্তির তীক্ষ্ণতা, তার হাতে ধরা ট্যাবলেটের আলোকিত স্ক্রিনে একটি জটিল মানচিত্র ভেসে উঠল। সে মানচিত্রে রেখা টেনে দেখানো হয়েছে কিভাবে এই প্রযুক্তিপূর্ণ যাত্রা চট্টগ্রাম বন্দর হয়ে করাচিতে পৌঁছাবে এবং সেখান থেকে এর প্রভাব বিস্তার করবে আঙ্কারা পর্যন্ত। তুরস্ক থেকে আসছে শুধু একটি বিমান নয়, আসছে এক নতুন প্রযুক্তি, এক নতুন প্রতিশ্রুতি। ড্রোন যার নিছকই একটি আকাশযান না, এটি যুদ্ধক্ষেত্রের চিরচেনা চিত্র বদলে দিতে সক্ষম একটা অপ্রতিরোধ্য হাতিয়ার। রাডারের শান্ত নীল আলোয় সেই তরুণ অফিসার এক পলক তাকালেন এবং তার চোখে ধরা পড়ল একটি সূক্ষ্ম বিন্দু, যা ধীর গতিতে এগিয়ে আসছে। এটাই সেই প্রতীক্ষিত ফ্লাইট, যা দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে একটা নতুন অধ্যায়ের সূচনা করবে। তার কণ্ঠে চাপা উত্তেজনা, এটাই সেই ফ্লাইট। সেই মুহূর্তে, সেই নিস্তব্ধ রাতে, কজন সামরিক এবং প্রযুক্তি বিশেষজ্ঞ ছাড়া আর কেউ বুঝতে পারল না যে দক্ষিণ এশিয়ার আকাশে একটা নতুন যুগ শুরু হতে যাচ্ছে। এটি কেবল আকাশপথের বাণিজ্যের সম্প্রসারণ নয়, এটি বাংলাদেশ, পাকিস্তান এবং তুরস্কের মধ্যে এক অভূতপূর্ব আকাশ জোটের আনুষ্ঠানিক সূচনা। একটি জোট যা সামরিক কৌশল, প্রযুক্তিগত সহযোগিতা এবং ভূ রাজনৈতিক সমীকরণের নতুন মাত্রা যোগ করতে প্রস্তুত। যুদ্ধজয়ের গল্প কখনো শুধু বন্দুকের নলে লেখা হয় না, কিংবা শুধু সেনাদের বীরত্বেই সীমিত থাকে না। এর আসল রহস্য লুকিয়ে থাকে সরবরাহ লাইনে, লজিস্টিক নেটওয়ার্কের অটুট বন্ধনে। প্রশ্নটি হলো, কে দ্রুত অস্ত্র সরবরাহ করতে পারে, কার লজিস্টিক নেটওয়ার্ক শত্রুর আক্রমণেও অবিচল থাকে। যে জাতি এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারে, যুদ্ধক্ষেত্রে তারই জয় নিশ্চিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে বর্তমান সময়ের প্রতিটি সংঘাতই এই তত্ত্বের সত্যতা প্রমাণ করেছে। অ্যাডলফ হিটলারের পতন হয়েছিল কারণ মিত্রশক্তির লাগাতার আক্রমণে তার সরবরাহ লাইন ভেঙে পড়েছিল, যার ফলে রণাঙ্গনে সেনাদের কাছে খাবার, জ্বালানি এবং অস্ত্রের সরবরাহ বিঘ্নিত হয়েছিল। অন্যদিকে যুক্তরাষ্ট্র জয়ী হয়েছিল কারণ তার শিল্প উৎপাদন ক্ষমতা ছিল সীমাহীন, যা অবিরামভাবে সৈন্যদের জন্য রসদ এবং সরঞ্জাম সরবরাহ করতে পারত, ক্লান্তিহীনভাবে যুদ্ধের চাকা সচল রেখে। বর্তমান যুগে সেই চিরাচরিত শিল্প উৎপাদন ক্ষমতার জায়গাটি দখল করে নিয়েছে ড্রোন সাপ্লাই চেইন। যে দেশের কাছে অত্যাধুনিক ড্রোনের নিরবিচ্ছিন্ন সরবরাহ ব্যবস্থা থাকে, তাদের কাছে যুদ্ধ এখন আর শুধু গোলাবারুদের ধ্বংসযোগ্য নয়, বরং তা প্রযুক্তির এক সুনিপুণ খেলায় রূপান্তরিত হয়েছে। এটি একটি চলচ্চিত্র যেখানে কৌশল, ডেটা বিশ্লেষণ এবং নির্ভুল আঘাতের ক্ষমতা হয়ে ওঠে বিজয়ের মূল মন্ত্র। বিশ্লেষক রিচার্ড ও ব্রায়ান একবার স্পষ্টভাবে লিখেছিলেন, একবিংশ শতাব্দীর যুদ্ধ ট্যাঙ্কের উপর নির্ভরশীল নয়, বরং একটি ট্রান্সমিশন সিগন্যালের যুদ্ধ। এই দূরদর্শী দৃষ্টিভঙ্গির আলোকে পাকিস্তান এবং বাংলাদেশ ভৌগোলিকভাবে প্রতিবেশী হলেও কৌশলগত দিক থেকে এখন একই পথে হাঁটছে। তাদের এই নতুন সামরিক মেরুকরণে চীন ও তুরস্ক হয়ে উঠেছে নির্ভরযোগ্য প্রতিরক্ষা অংশীদার। চীন এই জোটে কাঁচামাল এবং জটিল সিস্টেম সরবরাহ করছে, অন্যদিকে তুরস্ক দিচ্ছে আধুনিক প্রযুক্তি এবং অ্যাসেম্বলি মডেলের কার্যকর সমাধান। তুরস্কের বিস্তৃত এবং ক্রমবর্ধমান নেটওয়ার্কে পশ্চিমা সামরিক বিশ্লেষকরা ড্রোন বেল্ট ইনিশিয়েটিভ নামে অভিহিত করেছেন। এটি একটি নতুন আঞ্চলিক সরবরাহ ব্যবস্থা যা ইরান থেকে শুরু করে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই উদ্যোগের মাধ্যমে মুসলিম রাষ্ট্রগুলো একে অপরের সঙ্গে অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি ভাগ করে নিচ্ছে, যা তাদের সম্মিলিত সামরিক সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। বাংলাদেশের বিশিষ্ট প্রতিরক্ষা বিশেষজ্ঞ কর্নেল ফারুক খান এক সাক্ষাৎকারে বলেছিলেন, এখানকার যুদ্ধের মানে হলো যার আকাশে চোখ আছে তার হাতে অস্ত্র আছে।
তার এই উক্তিটি বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ড্রোনের অপরিহার্যতা এবং এর কৌশলগত গুরুত্বকে জোরালোভাবে তুলে ধরেছে। একসময় বিদেশি অস্ত্রের উপর নির্ভরশীল এই অঞ্চল এখন নিজেদের আত্মনির্ভরশীলতা এবং প্রযুক্তিগত সার্বভৌমত্ব অর্জনের পথে এগিয়ে চলেছে, যা নীরব রাতে আসা কার্গো বিমানের মাধ্যমেই প্রতীকীভাবে শুরু হলো। হ্যাঙ্গারের ভেতরে এই নীরব মুহূর্তটি যেন এক বিশাল ভূরাজনৈতিক পরিবর্তনের মুখবন্ধ। 2016 সালের ব্যর্থ অভ্যুত্থানের পর তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান এক দৃঢ় প্রতিজ্ঞার ঘোষণা দিয়েছিলেন, যা কেবল তুরস্কের ভবিষ্যৎ নয় বরং পুরো রাজনৈতিক প্রেক্ষাপটকে প্রভাবিত করতে যাচ্ছিল। তিনি বলেছিলেন, বিদেশি অস্ত্রের দাসত্বে আমরা আর থাকব না। এই ঘোষণাটি কেবল একটি রাজনৈতিক বিবৃতি ছিল না, এটি ছিল তুরস্কের সামরিক শিল্প কমপ্লেক্সের জন্য একটা আমূল পরিবর্তনের সূচনা। তারপর থেকে তুরস্ক এক অদ্ভুত রূপান্তরের মধ্য দিয়ে গেছে। একসময় যারা নিজেদের প্রতিরক্ষা প্রয়োজনে বিদেশি অস্ত্রের প্রধান ক্রেতা ছিল, তারাই এখন অত্যাধুনিক অস্ত্রের অন্যতম বিক্রেতায় পরিণত হয়েছে। এই পরিবর্তন কেবল অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধির গল্প নয়, বরং এটি বিশ্বমঞ্চে তুরস্কের উত্থানেরও প্রতিচ্ছবি। 2024 সালের নভেম্বর মাস পর্যন্ত তুরস্কের প্রতিরক্ষা রপ্তানি বিস্ময়করভাবে 30% বৃদ্ধি পেয়েছে, যার মোট মূল্য $7.5 বিলিয়ন পৌঁছেছে। এই অভাবনীয় সাফল্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাইকর ডিফেন্স নামক সংস্থা, যার বিশ্বব্যাপী সাড়া জাগানো বাইরান্তেন TV2, আকিঞ্চি এবং কিচিলমা এর মতো ড্রোন তৈরি করেছে। বাইকর ডিফেন্সের তৈরি ড্রোনগুলো লিবিয়া, সিরিয়া, ইউক্রেন এবং আজারবাইজান সহ বিভিন্ন যুদ্ধক্ষেত্রে নতুন সামরিক মানচিত্র তৈরি করেছে, যা চিরাচরিত যুদ্ধ কৌশলে মৌলিক পরিবর্তন এনেছে। আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার সংঘাতে বাইরাক্তার TV2 ড্রোনের কার্যকারিতা বিশ্বকে হতবাক করে দিয়েছে। আজারবাইজানের রাজধানী বাকুতে যুদ্ধের সময় মাত্র 48 ঘন্টার মধ্যে বাইরাক্তার TV2 27টি আর্মেনীয় ট্যাঙ্ক ধ্বংস করে দিয়েছিল, যা ড্রোনের বিধ্বংসী ক্ষমতা এবং নির্ভুলতার এক জীবন্ত উদাহরণ। ইউক্রেন যুদ্ধেও একই ড্রোন রাশিয়ার অত্যাধুনিক সাজোয়াজানকে রাডার জ্যামিং করে অচল করে দিয়েছিল, যা ড্রোনের ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা প্রমাণ করে। তুরস্কের প্রতিরক্ষা প্রধান হালুক গর্গুন অত্যন্ত বিচক্ষণতার সাথে মন্তব্য করেছিলেন, আমরা প্রযুক্তিকে কেবল একটি অস্ত্র হিসেবে দেখি না, বরং এটিকে আমাদের সার্বভৌমত্বের প্রতিচ্ছবি হিসেবেই বিবেচনা করি। এই উক্তিটি তুরস্কের প্রতিরক্ষা কৌশলের গভীরতাকে তুলে ধরে। এটি কেবল নিজেদের সুরক্ষায় প্রযুক্তি ব্যবহার নয়, বরং এর মাধ্যমে নিজেদের জাতীয় পরিচয় ও স্বাধীনতাকে সুরক্ষিত রাখার এক অঙ্গীকার। আর এখন সে অত্যাধুনিক প্রযুক্তি দক্ষিণ এশিয়ার মাটিতে নামছে, যা এই অঞ্চলের ভূরাজনৈতিক ভারসাম্যকে পুনর্নির্মাণ করতে চলেছে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে যে তুরস্ক পাকিস্তানে একটি ড্রোন অ্যাসেম্বলি ফ্যাক্টরি স্থাপন করেছে, যা দক্ষিণ এবং মধ্য এশিয়ার বিশাল বাজারে ড্রোনের সরবরাহ দেবে। যদিও এই তথ্য সরকারিভাবে কোনো পক্ষই প্রকাশ্যে স্বীকার করেনি, তবে আল মনিটরের মতো নির্ভরযোগ্য সংবাদ সংস্থা জানিয়েছে যে আঙ্কারার সামরিক শিল্পের মূল লক্ষ্য এখন এশিয়া। তাদের পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ এবং পাকিস্তান হবে এই বিশাল ড্রোন উৎপাদন ও অপারেশনের দুটো প্রধান কেন্দ্র। এটি সেই আন্ডারলাইন চুক্তি, যা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, কিন্তু এর বাস্তবায়ন ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। হ্যাঙ্গারির নীরব মুহূর্তটি, যেখানে তুরস্ক থেকে আসা ড্রোনের আগমন ঘটছে, তা যেন এই অঘোষিত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তির একটা দৃশ্যমান প্রথম পদক্ষেপ। এই পদক্ষেপগুলো শুধু আঞ্চলিক নিরাপত্তা কাঠামোকেই শক্তিশালী করে না, বরং তা বিশ্বজুড়ে সামরিক প্রযুক্তির সরবরাহ শৃঙ্খলে নতুন দিগন্ত উন্মোচন করেছে, যেখানে তুরস্ক এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী হিসেবেই অভিহিত হয়েছে।